প্রিয় দর্শক, প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আবারও আমাদের হ্যাপেনিং পয়েন্ট। দেখছেন এটি নিউজ। এই মুহূর্তের সময় হলো আমাদের নতুন আয়োজন হ্যাপেনিং পয়েন্টের। দর্শক, আমরা যে মুহূর্তে কথা বলছি, আপনারা নিশ্চয়ই সকাল থেকে আমাদের এটি নিউজ খেয়াল করছেন এবং দেখছেন যে সারা বাংলাদেশের সঙ্গে আমরা যোগাযোগ স্থাপন করে সেখানকার কোন জেলার কি পরিস্থিতি সেটা দেখার চেষ্টা করছিলাম। আমরা যে মুহূর্তে কথা বলছিলাম, অর্থাৎ ৬৬তম দিনে এসে সব কিছু আবারও নতুন করে খুলে দেওয়ার একটা বিষয় আমরা দেখলাম এবং অর্থনীতি সচল রাখতেই এই উদ্যোগ। কারণ বিশ্বের সব দেশেই লকডাউনের কিংবা যেখানে যেখানে যে পরিস্থিতি ছিল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার একটা প্রাণান্তকরণ চেষ্টা কিন্তু চলছে এবং আমাদেরও সেটার ব্যতিক্রম নয়। কিন্তু কথা হচ্ছে যে যখন আমাদের এই সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে কিংবা মৃত্যুর হার প্রতিনিয়ত বাড়ছে, সেটি নিয়ে আবার অর্থনীতিও তো সচল রাখতে হবে, সেই একটি বিপদও কিন্তু আছে। সব কিছু মিলে আমরা যাদেরকে আজকে সরাসরি কানেক্ট করতে পেরেছি তার মধ্যে অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, তিনি সাবেক পরিচালক রোগ তথ্য এবং রোগ নিয়ন্ত্রণ বিভাগের, তাকে আমরা পেয়েছি। আমরা অধ্যাপক আফজালুর রহমান, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, তাকে আমরা পাবো এবং ব্যবসায়ী নেতা লিয়াকত আলী ভূঁইয়াকে আমরা পেয়েছি। সব কিছু মিলে বেনজি স্যারের সঙ্গে আমরা যখন মানে এই কথা বলছিলাম এই অনুষ্ঠানে, স্যারকে আমি স্যারের কাছে জানতে চেয়েছিলাম যে স্যার, আমরা কি কমিউনিটি ট্রান্সমিশনের একেবারে চূড়ান্ত পর্যায়ে এই কথা বলতে পারি কিনা। স্যার বলেছিলেন যে অবশ্যই বলতে পারি না। আমরা স্যারের কাছ থেকে সেই প্রশ্নটা শুনে একটু শুনবো যে বেনজির আহমেদ স্যার, আসলে সামগ্রিক পরিস্থিতিটি এই মুহূর্তে কিভাবে দেখছেন? ধন্যবাদ। এই মুহূর্তে দুইভাবে বলা যায়। একটা হলো যে আমাদের সংক্রমণ বাড়ছেই, এটা হলো প্রথম কথা। আপনারা সবাই জানেন ৫ই এপ্রিল থেকে যে ক্রমবৃদ্ধির ধারা, সেটাতে আমরা আছি এবং এটা ছড়াচ্ছে। তবে লকডাউন থাকার ফলে এটা এক স্থান থেকে আরেক স্থানে যে ব্যাপকভাবে ছড়ানো, সেইটা হয়নি। এবং কমিউনিটি ট্রান্সমিশন যে ব্যাপকভাবে হওয়া, যেটাকে আমরা বলি, সেটাও হয়নি। সেটাও না, কারণ হলো যে কিছুটা হলেও লোকজনের চলাচলটা বন্ধ ছিল। এবং আগে থেকে আমি যেটা ব্যাখ্যা করছিলাম, এর আগেও বহুবার করেছি, সেটা হলো যে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের সংস্পর্শে যারা আসছে, মূলত তারা আক্রান্ত হচ্ছেন। এবং এটাই, এই জায়গাটা আমরা কিন্তু আসলে প্রিভেন্ট করতে পারিনি। আমরা লকডাউন করেছি, রাস্তাঘাট বন্ধ ছিল, চলাচল বন্ধ ছিল, কিন্তু কমিউনিটির মধ্যে যে সংক্রমণ, সেইটা আমরা পুরোটা বন্ধ করতে পারিনি। তার ফলে এগুলো কমিউনিটির ভিতরে এখনো ক্লাস্টার ক্লাস্টার আছে, কিন্তু কমিউনিটিতে যেটা ব্যাপক ট্রান্সমিশন আমরা বলি, যেটার জন্য এখন আমরা শঙ্কিত, এই লকডাউন প্রত্যাহার করার পরে এখন এটা আমাদের চিন্তা হচ্ছে যে সেই জায়গায় আমরা যাচ্ছি। বিশেষ করে এটা আমি বলতে চাই বস্তিগুলোর কথা, যেখানে খুবই ঘনবসতিপূর্ণ, মূলত একটু যারা বিত্তশালী, যেখানে বিল্ডিং এ তারা থাকেন, ঘরের ভিতরে থাকেন, এবং তারা নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন তাদেরকে প্রোটেক্ট করার জন্য। বাইরে থেকে কাউকে আসতে দেন না, বাইরে পারতপক্ষে যান না। তার ফলে কিন্তু তাদের মধ্যে এইটা অত ছড়াচ্ছে না। কিন্তু এখানে বস্তি বলি বা যে জায়গাগুলোতে জনসমাগম বেশি হবে, যেটা আমাদের গার্মেন্টস এর কথা বলতে চাই, সেই জায়গাগুলোতে যখন সংক্রমণটা বেড়ে যাবে, তখন আমরা বলবো ব্যাপকভাবে আমাদের যে জনগোষ্ঠী বা কমিউনিটি, সেইটাতে ট্রান্সমিশনটা, এবং সেইটাতে যদি হয়, তাহলে কিন্তু তখন আমাদের সংক্রমণের হার অনেক বেড়ে যাবে। আমাদের এই ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা যেটা রিপোর্ট পাবো, সেটা কিন্তু পুরো চিত্র আমাদের দেবে না। আমাদের আসলে স্যার, আমার একটা ছোট্ট বিষয় জানার, যে বাংলাদেশের মানুষদের জন্য যদি আপনি একটু পরিষ্কার করে বলেন যে এই মুহূর্তে আমরা কোথায় রয়েছি। অর্থাৎ প্রতিনিয়তই বাড়ছে, যেমন গতকালকের হিসেবটি আমার হাতে আছে যে ৪০ জন মৃত্যুর সংখ্যা, ২৫০০-র উপরে হচ্ছে নতুন করে আক্রান্তের সংখ্যা। এই স্টেজকে কোন স্টেজে আমরা বলবো? শোনেন, ৪০ জন মৃত্যু কিন্তু বেশি মৃত্যু না। আপনি যদি অন্য দেশ দেখেন, কোথাও কোথাও ২০০০, ৩০০০, ৪০০০ মতো মৃত্যু হচ্ছে। আমরা বরঞ্চ সেটা নিয়ে চিন্তিত আছি যে এখনো কিন্তু যে ৪০ জন মৃত্যু, এইটা যত বেশি মৃত্যু হইতে পারে, আমরা কিন্তু সেটা ধারে কাছেও নেই। যদি সংক্রমণ অনেক বেড়ে যায়, তাহলে কিন্তু সেটা হবে। এখনকার যে অবস্থাটা, পরিষ্কার করে যেটা বলতে চাই, সেটা হলো যে এখনো আমাদের অনেক জনপদ সংক্রমণ মুক্ত আছে, অথবা সেখানে তাদের সংক্রমণ নিয়ন্ত্রিত আছে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের এখনো ৯৯% পরিবার সংক্রমণ মুক্ত আছে। এখনো ৯৯.৯৯% মানুষ সংক্রমণ মুক্ত আছে। কিন্তু
এখন যে অবস্থাটা দাঁড়াবে, লকডাউন প্রত্যাহার করার ফলে এখন প্রত্যেকের ঝুঁকিটা বেড়ে যাবে। সুতরাং এখানে আমাদের এই অবস্থায় যেটা, সেটা হলো রেসপন্সিবিলিটির জায়গাটা আমাদের অনেক বাড়াতে হবে। আজকে এই পত্রিকায় বা মিডিয়াতে দেখলাম আমাদের ইভেন সচিবালয়ে ঠিক মতো স্বাস্থ্য অধিদপ্তরের যে নিয়ম কানুন দিয়েছে সেটা মানা হচ্ছে না। তো এখন আমাদের এই দায়িত্বের জায়গায় আসতে হবে। সেই দায়িত্বের জায়গায় হবে হলে অধিদপ্তর, বিভিন্ন বিভাগ, বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এবং দায়িত্ব মূল্যায়নও করতে হবে যে কেউ এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাকে যেন সেই ধরনের তিরস্কার এবং যিনি ভালো করবেন তাকে যেন পুরস্কার দেওয়া যায়। ঠিক একইভাবে আমাদের পরিবারের দায়িত্ব নিতে হবে যে আমার পরিবারকে রক্ষা করতে হবে। আপনি খেয়াল রাখবেন, পরিবারে কোনো সংক্রমণ ঘটলে আপনার জন্য ঝুঁকি অনেক বেড়ে যাবে। ঠিক একইভাবে ব্যক্তির দায়িত্ব নিতে হবে আমি যেন সংক্রামিত না হই। আমি যতক্ষণ সংক্রামিত না হয়েছি আমি 100 ভাগ নিরাপদ। আমি যখনই সংক্রামিত হব আমার নিরাপত্তা 100 ভাগ থেকে 10-এ নেমে আসবে। তারপরে আমার কি হবে আমি জানি না। জি স্যার, আমি আসবো আবার আপনার কাছে। আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম যে আফজালুর রহমান স্যার আছেন, স্যারের কাছে একটু যাবো। স্যার, আসলে এই করোনার সময় একটি বড় ব্যাপার আমাদের সামনে এসছে যে যাদের আগে অনেক বেশি ঝুঁকি, বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে কিংবা অন্যান্য একটু জটিল পরিস্থিতি, তারা কিন্তু অতি দ্রুতই আক্রান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু এখন এই মুহূর্তে লকডাউন খুলেছে, নতুন করে ঝুঁকি বাড়ছে। তাহলে কি তাদের ক্ষেত্রেও তো ঝুঁকিটা বাড়ছে, সে কথা তো আমরা বলতেই পারবো। কি করণীয় আসলে স্যার? আফজাল সাহেবের মাইক্রোফোনটা মিউট কর, মিউট করতে হবে। অ্যাকচুয়ালি আমরা, আপনি পয়েন্টটা ঠিকই বলেছেন যে কারা সাসেপ্টেবল। ঠিকই আছে, সাসেপ্টেবল বলতে হৃদরোগ হলেই যে সে সাসেপ্টেবল তার না, কিন্তু হৃদরোগ হলে কিন্তু সে সাস্টেন করতে পারবে কম, বাট হি ইজ নট সাসেপ্টেবল। সাসেপ্টেবল কারা? যারা ডায়াবেটিস আছে, অথবা যাদের ধরনের হলো কি মাল্টি নিউট্রিশন আছে, অথবা যারা ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন, অথবা ইমিউনোসাপ্রেসিভ ডিজিজে ক্যান্সারে ভুগছেন, তারাই কিন্তু ডায়ালাইসিস, যারা ডায়ালাইসিস রোগী, এরা কিন্তু মোর সাসেপ্টেবল। কিন্তু হৃদরোগে যদি হৃদরোগীদের জন্য তারা সাসেপ্টেবল না, কিন্তু তারা ভার্নারেবল। ভার্নারেবল মানে কি, তাদের ক্ষেত্রে যখন অ্যাটাক যখন হবে, করোনা ভাইরাস অ্যাটাক হবে, তখন তাদেরকে কিন্তু করোনা ভাইরাসের এখানে যুদ্ধ করার ক্ষমতাটা কম থাকবে। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। আমি একটা বিষয়ে, উনি অনেক বিষয়ে কথা বলেছেন যে আমাদের সব থেকে সজাগ হতে হবে। গভর্নমেন্ট কিন্তু অবজার্ভ করছে, আমাদের 2 মাস বন্ধ ছিল, বন্ধ থাকার পরে এখন হলো কি অর্থনৈতিক তো চাঙ্গা তো চাঙ্গা করতেই হবে, কারণ হলে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের কথা চিন্তা করেন, তাদের আছে কি অবস্থা। কাজেই এটা কতদিন থাকবে, এবং সব দেশেই কিন্তু একবার খুলে দিচ্ছে, তারপরে দেখে তারপরে কিন্তু আবার বন্ধ করছে। কাজেই ইট ইজ এন ট্রায়াল এন্ড এরর। আর করোনা নিয়েই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে। আমরা কেউ করোনা ছাড়া বাঁচতে, এবং এটা কতদিন থাকবে, এটা কি 1 বছর থাকবে না 1 মাস থাকবে 6 মাস থাকবে, নোবডি নোজ দ্যাট। কিন্তু WHO বলতেছে আমাদের কিন্তু এটা নিয়ে বাঁচতে হবে। আমি যদি একটা বিষয় করতে চাই, যেটা উনি যেটা বললেন, আপনারা দেখেন যে বস্তিতে কিন্তু করোনা প্রিভিলেন্স বেশি নাই। ঢাকা শহরে প্রচুর বস্তি আছে। এমনও হতে পারে যে তারা যে বস্তিতে যারা থাকে তাদের ইমিউনিটি পাওয়ার বেশি, এটা হতে পারে। আর যারা হলো কি তারা সবসময় রোগের মধ্যে বা ভাইরাস ইনফেকশনে তারা সবসময় চলছে বলে তার ইমিউনিটি পাওয়ার বেশি হতে পারে, জানি না। কিন্তু দেখেন আপনি, যারা বিশেষ করে বৃত্তশালী, তারা কিন্তু অনেকের ভিতরে করোনা হচ্ছে এবং মারা যাচ্ছেন। এটা কিন্তু একটু ডিফারেন্ট। আমার যেটা মনে হয় প্রেডিকশন একটা হতে পারে, আপনি নিজে সজাগ থাকেন, পরিবারকে সজাগ রাখেন, কিন্তু খেয়াল রাখতে হবে আপনার ড্রাইভারকে আপনি সজাগ রাখছেন কিনা, আপনার মেড সার্ভেন্টকে সজাগ রাখছেন কিনা। আপনার যদি আমরা যেটা বলি ছুটা বোয়া, অর্থাৎ পার্মানেন্ট থাকে না, সে কোথায় থাকছে, কোথায় আসছে, এবং তার থেকে কিন্তু ট্রান্সমিশনটা বেশি হচ্ছে বলে আমরা প্রেডিকশন করছি আর কি। কাজেই এই যে আপনার ড্রাইভারটা, যেমন হলে কি কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ধরেন হলো কি আপনার হলো সিকিউরিটি অনেক সময় হলো কি যারা হাই অফিসিয়াল, তাদেরকে দরজাটা খুলে দিলে তখন তারা নামে, কিন্তু এটা হলে নামলে কিন্তু তাদের ফিজিক্যাল ডিস্টেন্স থাকছে না। সিকিউরিটি ক্যান বি প্লেসড এ লিটল বিট ফার ফ্রম 6 ফিট বা 3 ফিটে দূরে থাকতে পারে, দরজাটা কিন্তু সবসময় খুলে দিতে হবে, নট নেসেসারিলি। এখন তারপরে ড্রাইভারকে আপনার হলো কি ঠিকমতো তারা এই করোনা প্রতিরোধ করছে কিনা, অথবা আপনার বাসায় তাদের রাখতে পারছেন না, বেস্ট হয় আপনার প্রিমেসে রাখতে পারেন। না রাখলে সে কোথায় থাকছে, কি থাকছে, আপনাদের এগুলো কিন্তু সজাগ থাকতে হবে। আর হৃদরোগের ক্ষেত্রে অবশ্যই হৃদরোগের রোগীদের জন্য এটা একটা ঝুঁকির বিষয়, কিন্তু তারা সাসেপ্টেবল না। কিন্তু হৃদরোগের ভয়েরও কিছু নাই, ওষুধগুলো ঠিক মতো খেতে হবে। আর
যদি সমস্যা হয় তাহলে হসপিটালে তাদেরকে অ্যাডমিশন করতে হবে। প্রফেসর আফজাল আমার ছোট ভাই, রাজশাহী মেডিকেল কলেজের, তো তার দুটো কথার একটু মানে দ্বিমত পোষণ করছি। যে তোমার প্রথম অংশে যেটা বলছিলা যে বস্তিতে হয়তো কোনো প্রতিরোধ ক্ষমতা বেশি আছে, ইট ইজ নট ট্রু। আমরা যদি ভারতের বোম্বাইয়ের কথা দেখি, সেখানে বস্তিতে ব্যাপক সংক্রমণ হয়েছে এবং এটা কোনো ভাবার কারণ নেই। যে একমাত্র যদি আমরা সেটাই বলতে পারতাম, করোনা সংক্রমণ যদি তাদের আগে হতো তাহলে সেটাই তাদের প্রতিরোধ দিত। তুমি জানো যে এটা স্পেসিফিক ইমিউনিটি যদি না থাকে এই প্রোটেকশন দেবে না, এক। দুই নম্বর হলো, আমরা যেটা সাধারণভাবে বলি সেটা কিন্তু অন্য সংক্রমণ, যেগুলো বাংলাদেশ এন্ডেমিক, সেই সংক্রমণে তারা বারবার এক্সপোজড হয়, সুতরাং তাদের সংক্রমণ বেশি আছে। এবং তোমার দ্বিতীয় ভাগের কথায় সেই কনসার্নটা ফুটে উঠছে আবার, বুয়া ড্রাইভার তুমি বলছো তারা সাসেপ্টেবল, তার মানে তোমার কথা ওইভাবে মিলছে না। না, তারা সাসেপ্টেবল না, তারা ক্যারিয়ার হতে পারে। তারা হলো ক্যারিয়ার, যদি ইমিউন হয় তাহলে তারা ক্যারিয়ার হওয়ার কথা না, ঠিক না? তো সুতরাং আসলে তারা ইমিউন না, এইটা ক্লিনিক্যাল সাইড, এটা পাবলিক হেলথের কথা শুনতে হবে। হ্যাঁ, আমাদের কথাই শুনতে হবে। জি, ডাক্তার বেনজির এবং আফজালুর রহমান, আপনাদের কাছে আসবো। আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী নেতা রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবো যে আসলে নিয়ম মেনে সরকার কিন্তু এই লকডাউন থেকে বের হয়ে আসার উপায় খুঁজছেন। মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য নানান ধরনের কর্মসূচি নিচ্ছেন, ব্যবসায়ীদের জন্য উদ্যোগ নিচ্ছেন। মানে শুরু থেকেই একটা নজরদারি কিন্তু সরকারের মধ্যে ছিল, অর্থাৎ অর্থনীতি কি করে আবার আগের জায়গায় নিয়ে যাওয়া যায় সেটার একটা চেষ্টা কিন্তু সরকারের মধ্যে সবসময় ছিল। এবং গত পরশুদিন যেটা হলো যে যারা ব্যাংক থেকে টাকা ঋণ নিয়েছেন সেই ঋণের 2 মাসের কিস্তির টাকাও কিন্তু সরকার একটি নীতিমালার মধ্য দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত। অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে যে শুরু থেকে সরকারের এই উদ্যোগগুলো কিন্তু সবচেয়ে ছিল। কিন্তু এই মুহূর্তে সবকিছু খুলে দেয়া সেটি ঠিক হলো কিনা, বা ব্যবসায়ী হিসেবে আপনারাই মনে করছেন যে সে কার্যত মানে কোন পরিস্থিতিতে বিষয়টি আছে? লিয়াকত আলী ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজের দর্শকদেরকে। আপনারা জানেন এই বর্তমান যে পরিস্থিতি, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে কিন্তু, এবং সারা পৃথিবীতে কিন্তু এটা ফেস করতেছে, সাথে বাংলাদেশও ফেস করতেছে। তা আমি মনে করি যে সরকার যেটা খুলে দিচ্ছে বা সরকার পর্যায়ক্রমে খুলে দিচ্ছে, এটা কিন্তু এখন উপায় নাই বলবো যে আমাদের তো অর্থনীতির দিকটাকেও দেখতে হবে। অর্থনীতি যদি না চলে তাহলে তো এই লকডাউন বলতে পুরো লকডাউন তো এমনিই হয়ে যাবে। সেই জন্য এখন দরকার হচ্ছে এই নিয়মগুলা মেনে চল। আমার কথা হচ্ছে যে আমরা এখন নতুন পৃথিবীতে প্রবেশ করতেছি। নতুন পৃথিবী বলতে আমি বুঝাতে চেষ্টা করতেছি, আগে যেভাবে আমরা চলছি ওইভাবে আমরা চলতে পারবো না। মনে করে একটা অফিসে গেলাম, আমার একটা ফাইল একজনের কাছে আছে, সেই ফাইলটা সে ততক্ষণে ছেড়ে দেওয়া উচিত তাকে, এবং তার ভালোর জন্য। এই জন্য যে তার কাছে সে ফাইলটা যদি না ছাড়ে, তার কাছে কিন্তু আবার পরের দিন সে যাবে, আবার তার পরের দিন যাবে, তার জন্য কিন্তু ক্ষতিকর যে এই আগের মতন করে যদি মুভমেন্ট করে আর কি। আমার মনে হয় যে এই সিস্টেম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে আগামীতে আমরা ধরেন বাসে চলবো, আমরা রিক্সায় চলবো, গাড়িতে চলবো, সিস্টেম আমার যাত্রীদের এই সিস্টেম বের করতে হবে। ভাই আমার পাশে ভাই আপনি বসবেন না, আরেকজন ফাঁকা করে আরেকজন বসতে হবে। এই সিস্টেম আমাদের বের করে, যেটা সরকার নির্দেশ দেখেন, সরকার একার পক্ষে কিন্তু কোনো কিছু করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা সবাই এই সহযোগিতাটা না করব। এবং আপনি চিন্তা করেন যে আমাদের যে অর্থনৈতিক এই ব্যাপারে যে সরকার যে সমস্ত প্যাকেজ গুলা দিয়েছে, আমরা সরকারকে ধন্যবাদ দিই। এবং সরকার আমাদের সঙ্গে ডাক্তার বেনজির আহমেদ আছেন, স্যারের কাছে আবার একটু যেতে চাই। স্যার, একটা বিষয় যে আমি বাংলাদেশের প্রেক্ষাপটের বিষয়টি সামনে রেখে বিশ্বব্যাপী সবাই কিন্তু এই কোভিড-19 বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু বাংলাদেশের চিকিৎসক যারা, তাদের কিন্তু মানে এই বিপদের দিনে সবচেয়ে বেশি ঝুঁকিতে, এবং তারা যেভাবে কাজ করছেন এটি কিন্তু একেবারে শ্রদ্ধায় মাথা অবনত হয়ে আসে তাদের প্রতি। আমরা দেখেছি, এবং এটি নিউজের আপনি হয়তো নিজেও খেয়াল করেছেন যে থ্যাংক ইউ ডক্টর আমাদের, কারণ এটি তো একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে ফাইট, কিন্তু আমাদের দেশের চিকিৎসকেরা নানাভাবে এক্সপেরিমেন্ট পর্যায়ে হোক কিংবা যত কিছুই হোক, তারা কিন্তু সার্ভিসটা দিয়ে যাচ্ছেন। এটাকে আপনার কাছে কি মনে হয়? শোনেন, আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে ধিক্কৃত, ধন্যবাদহীন, গণধিকৃত
চিকিৎসকরা, আসলে তাই। চিকিৎসকরা এত লিমিটেশনের মধ্যে এই সেবাগুলো দিচ্ছেন, সেটা আপনারা বিশ্বাস করবেন না। আমি ভিতরে কাজ করেছি এবং এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন প্রায় 2.5-3 বছর ডিজি মহোদয়ের উপদেষ্টা হিসেবে কাজ করেছি। এর ভিতরে যে এত সমস্যা, সেই সমস্যার মধ্যেও আমাদের চিকিৎসকরা, আমাদের স্বাস্থ্যকর্মীরা একেবারে কমিউনিটি ক্লিনিক থেকে এই যে আমাদের যারা মেডিকেল টেকনোলজিস্ট আছে, তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যে সেবাটা দিচ্ছেন, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে তারা কতটুকু করছেন। আসলে একজন চিকিৎসক যখন সেবা দেন, ইভেন আব্দুল্লুর রহমান সাহেব আমাদের একজন প্রথিতযশা হৃদ চিকিৎসক, ওনারও কিন্তু অসহায়। কারণ এখানে বিশাল সিস্টেম, একেবারে ক্রয় থেকে শুরু করে নানা কিছু ম্যানেজমেন্ট। তার ফলে দেখা যায় ওনারা যখন সেবাটা দিতে চান, একটা হাসপাতালে একজন পরিচালক থেকে শুরু করে একজন চিকিৎসক, একজন ডাক্তার, একজন নার্স, তারা নানাবিধ সমস্যায় পড়েন যেগুলোর সমাধান তাদের হাতে নেই। এই সমাধানটা ইভেন কখনো কখনো অধিদপ্তরের হাতে থাকে না, মন্ত্রণালয়ের হাতে থাকে না, রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লাগে। এই জায়গাটা আমরা ভালো করে দেখি না বলে আসলে এই ধরনের পরিস্থিতিতে তারা এত সমস্যায় পড়ছে, মৃত্যুবরণ করছে, আক্রান্ত হচ্ছে। এবং তাদের জন্য যে যথেষ্ট মানে মানে সুরক্ষা, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। কত সিরিয়াস ব্যাপার দেখেন। আসলে আমি সেই জন্য সেদিনও পরিকল্পনা মন্ত্রী মহোদয়কে বলছিলাম যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা স্বাস্থ্যকে যদি এগিয়ে না নিয়ে যাই, তাহলে কিন্তু আসলে আমাদের এই ডেভেলপমেন্ট সাস্টেনেবল হবে না। এই সুযোগে লিয়াকত ভাইয়ের সঙ্গে একটা কথা বলতে চাই যে আমরা জাতি হিসেবে একটা তওবা করতে পারি কিনা। তওবাটা হলো এই, আমরা কেউ দুর্নীতি করব না, আমরা কেউ অনিয়ম করব না, আমরা মানুষকে ঠকাবো না, আমরা মানুষকে অযথা কষ্ট দেব না। আমরা একটা জাতীয় তওবা করতে পারি কিনা, এই সুযোগ। স্যার আমি আসবো এই জাতীয় তওবা নিয়ে। আমার একটা প্রশ্ন আছে, কিন্তু আমি একটু আফজাল স্যারের কাছ থেকে ঘুরে আসতে চাই। আফজাল ভাই, একটা বিষয়ে আমি কখনো আমার ভাবনা, এই করোনার সময়টাতে বাংলাদেশে বিশিষ্ট বিশিষ্ট শিল্পপতিদের আমরা দেখেছি, আমি নোট নিতে পেরেছিলাম যে বিশিষ্ট শিল্পপতি অথবা তার নিকটাত্মীয় 16 জন আমি আমার ডায়েরিতে নোট রাখতে পেরেছিলাম যে মৃত্যুবরণ করেছে। প্রতিটি মৃত্যুই দুঃখের, প্রতিটি মৃত্যুই বেদনার। কিন্তু কথা হচ্ছে যে আমরা আগের দিনে যেমনটা দেখতাম যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কথা, অর্থাৎ সেখানে তারা মানুষের চিকিৎসার জন্য ব্যক্তিগত পর্যায়ে হাসপাতাল তৈরি হচ্ছে, সমাজসেবা হচ্ছে, এবং আমরা যখন দেখি যে আইসিইউ বেডের অভাবে নানান ধরনের জটিল পরিস্থিতি হচ্ছে, তাহলে এই সমস্ত শিল্পপতি, যেমনটা বেনজির স্যার বলছিলেন যে আমরা তওবা করব, আমরা কেউ দুর্নীতি করব না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি যে যারা হাজার হাজার কোটি টাকা উপার্জন করেন এবং ট্যাক্স ফাঁকি দেন, কিন্তু কই কাউকে তো দেখি না এই আইসিইউ বেড নিয়ে বা হাসপাতালগুলোকে এগিয়ে আসতে। তাহলে কি আগের প্রজন্ম, অর্থাৎ কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট যারা করলেন, সেই রণদা প্রসাদ সাহা থেকে শুরু করে বা বিখ্যাত মানুষগুলো সবসময় সমাজের জন্য করত, আমরা কি তাহলে সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? শিল্পপতিরা তাই কি হচ্ছে? আপনি ঠিকই কথা বলেছেন। ধরেন বাংলাদেশে একটা ট্রেন্ড আসছে, শিল্পপতি যারা যারা খুবই ধনাঢ্য ব্যক্তি, তারা কিছু হলেই চলে যায় সিঙ্গাপুর, তারা ব্যাংকক অন্যখানে। কিন্তু এখন কিন্তু করোনা কিন্তু একটা বুঝিয়ে দিল যে আসল কথা কি, ইমার্জেন্সি টাইমে বাংলাদেশ হেলথ সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। যেমন সরকার করছেন, পাশাপাশি কিন্তু বেসরকারি ভাবে করতে হবে। আপনি একটা চাইনিজকে যদি, সাধারণ লোককে যদি জিজ্ঞেস করেন তোমাদের নেশনের ইয়াটা কি, ভিশনটা কি, তারা বলবে ফার্স্ট হেলথ, সেকেন্ড এডুকেশন, থার্ড অন্য কিছু। হেলথ ফার্স্ট, চাইনিজদের কথা কিন্তু হেলথ ফার্স্ট। এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেটার ম্যানেজমেন্ট কিন্তু আপনি হেলথের, যতই আমেরিকা বলেন তা আপনি যাই বলেন না কেন, চায়নার হেলথের সিস্টেমটা সবচেয়ে বেস্ট। এবং তারা রাতারাতি সবকিছু রেগুলেশন করতে পারে। আমাদের লিমিটেশন আছে। এখন সরকারের নজরে পড়ছে, জনগণরা বুঝছে বা বিত্তশালীরাও বুঝছে যে আমাদের হলে হেলথ সেক্টরকে নতুন ভাবে সাজাতে হবে। এবং তারা কিন্তু চিন্তা করলে হবে না যে আমাদের টাকা আছে, আমরা টাকা দিয়ে চিকিৎসা করতে পারবো। আসলে কিন্তু তা না। আপনার হার্ট অ্যাটাক হলে আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি লাগবে। ঠিক করোনার ভাইরাস অ্যাটাক হলো, এরপরে আরো কোনো ভাইরাস আসতে পারে। কাজে হেলথ সেক্টরটাকে সবাই মিলে নতুন ভাবে সাজাতে হবে এবং প্রাইভেট সেক্টর তাদের ইনভেস্ট করতে হবে। এবং আপনি ঠিকই বলেছেন, যারা এত বিত্তশালী তারা কিন্তু প্রাইভেট সেক্টরে প্রচুর ইনভেস্ট করতে পারবে, প্রপারলি অর্গানাইজড হইতে। এবং আপনি যদি বলেন, আমি বলবো যে বাংলাদেশে আপনার খুব প্রাইভেট সেক্টরই আছে ওয়েল অর্গানাইজ, এবং যেটা হলো কর্পোরেট পলিসি, কর্পোরেট হেলথ সেক্টর প্রাইভেট সেক্টরে বাংলাদেশে
নাই বললেই কিন্তু জি চলে। জি আমি আমাদের সঙ্গে ডাক্তার বেনজি স্যার আছেন, বেনজি স্যারের কাছে যাব। স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব, শেষ কথা কি হবে, আপনি কি বলবেন ভাবতে থাকুন, কারণ আমি লিয়াকত আলী ভূঁইয়া আসছি আপনার কাছে, কিন্তু স্যারকে একটু বলে রাখলাম যে স্যারকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। লিয়াকত আলী ভাই, একদম ছোট করে আপনার যদি কিছু যোগ করা থাকে। আমি বলবো, হ্যাঁ জি, আমি বলতে চাই যে আমাদের দেশে আপনি জানেন ঘূর্ণিঝড় হয়, অনেক প্রলয়ঙ্কর ঝড় হয়েছে এখানে, এবং সব শেষ কথা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধকে জয় করেছি। আমি মনে করি এই করোনাকেও আমরা জয় করতে পারবো ইনশাআল্লাহ। জি বিশেষ করে বেঞ্জি স্যার যে কথাগুলো বলছিলাম, যে মানুষের মধ্য থেকে আমরা দেখেছি যে হ্যাঁ এরকম ভাবে লিয়াকত আলী যেভাবে বললেন সেভাবে তো বলা যায়, কিন্তু ভেতরে কাজ করতে গিয়ে যে সমস্যাটা হয় যে আমরা কারো জন্যই কোনো কিছু করি না। বিশেষ করে ব্যবসায়ীরা তো বটেই, একেবারে দায়িত্ব নিয়ে বলতে চাই যে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে কেউ কি পারতো না যে 1000 আইসিইউ বেডের একটি হাসপাতাল করতে, এবং এত বৃত্তশালী দেশে। এবং আপনি নিশ্চয়ই দেখবেন যে সরকার গত পরশুদিনও ব্যাংকের 2 মাসের ইন্টারেস্ট মওকুফ করেছে এই ব্যবসায়ীদের জন্য। তাহলে যে জিনিসটা দাঁড়ায় যে তাহলে কোনো কিছুরই কি তাহলে মূল্য নেই? স্যার, শেষ করব আপনার কথা দিয়ে। বেনজির আহমেদ স্যার। আসলে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একটা হাঁস যেটা সোনার ডিম পারে। সবাই শুধু সোনার ডিমটা নিতে চায়, কিন্তু হাঁসটাকে কেউ রক্ষা করতে চায় না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গেছে সেই জায়গায়। তো আমি একটা খুব খুশি হয়েছি যে আমি মাস্ক যাতে সবাই বাধ্যতামূলক ভাবে পরে সেই ব্যাপারে একটা প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এইটা এখন খুব জরুরি। তবে প্রজ্ঞাপন জারি করে এটা সব হবে না। এটা আমার মনে হয় সর্বোচ্চ পর্যায় থেকে এটা গুরুত্ব হিসেবে নেওয়া উচিত। ফিজিক্যাল ডিস্টেন্সিং ইত্যাদি কোনো কিছুই বাংলাদেশে বাস্তব নয়, এটা না বুঝেই আমরা প্রচার করি। আসলে বাস্তবতা জ্ঞান ছাড়া এগুলো করা বরঞ্চ ক্ষতি হয়। এখানে একটাই খুব জরুরি, সেটা হলো মাস্ক পরা, যেটা স্বাস্থ্য অধিদপ্তর জারি করেছে বাধ্যতামূলক করা, প্রয়োজনে এখানে শাস্তি দেয়া। কিন্তু শাস্তি দিয়ে সব হবে না। এখানে আমাদের জনপ্রতিনিধিদের যুক্ত করতে হবে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নে, উপজেলায়, কোথাও যেন মাস্ক ছাড়া কেউ বাইরে না যেতে পারে। এবং এখানে পুলিশ বিভাগকে খুবই সংযুক্ত করতে হবে, যে ব্যাপারে খুবই কঠোর অবস্থান। আগামী 6 মাস 1 বছর একেবারে মাস্ক এমন ভাবে নিশ্চিত করতে হবে যেটা যেন আমাদের মুখমণ্ডলের একটা অঙ্গ হয়ে যায়, একটা পোশাক হয়ে যায়। আমার মনে হয় এটাতেই সামনের দিকে। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আবার আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। দর্শক, ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে একেবারে রবি থেকে বৃহস্পতি পর্যন্ত আমরা আপনাদের সামনে থাকি। আজ বিদায় নিচ্ছি, আবারও মনে করে দিচ্ছি খবরের আপডেট পেতে চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।